শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় জবাবদিহিতা। বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাবের আহমেদ চৌধুরী। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাত্মতা প্রকাশকারী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জামাল হায়দার। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমরা আলোচনা শুরু করব, তার আগে দিনের প্রধান শিরোনামগুলো একটু দেখে আসি। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হলো এইচএসসির বাদবাকি পরীক্ষা। ফল নির্ধারণের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। মোহাম্মদপুরে আবু সায়েদ হত্যা মামলায় দীপুমণি ও আরিফ খান জয় রিমান্ডে। শেখ হাসিনা, ইনু ও মেনন সহ ২৭ জনের বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু। ২৫ জেলায় ডিসি প্রত্যাহার, দায়িত্ব নিয়েই প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা প্রশাসকদের। ধর্মীয় পরিচয়ের কারণে দেশে কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে তা নিশ্চিতের আহ্বান তারেক রহমানের। জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনের তাগিদ। এবং দেশের সম্পদ ও ব্যাংক লুটেরাদের কঠোর শাস্তির দাবি ব্যবসায়ী নেতাদের। সমস্যা সমাধানে ২-১ সপ্তাহের মধ্যে কমিশন গঠনের আশ্বাস গভর্নরের। ডক্টর সাবের আহমেদ চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় জবাবদিহিতা। এই আলোচনার অবতারণা করছি এই জন্য, জবাবদিহিতা তো আসলে প্রতি ক্ষেত্রেই খুবই জরুরি, কিন্তু যেটি বলা হচ্ছে গত ১৫ বছরের যে শাসন ব্যবস্থা এবং সেই শাসন ব্যবস্থায় কোটা সংস্কার থেকে আলোচনাটি এখন রাষ্ট্র সংস্কারে। কোটা সংস্কার বিরোধী সংস্কারের যে আন্দোলন, সেটি পরবর্তীতে আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলন। মানে সমাজের প্রতিটি ক্ষেত্রে যখন বৈষম্য, বঞ্চনা, অনিয়ম, অসঙ্গতির ব্যাপারটি এসেছে, ছাত্র জনতা সবাই সেই ব্যাপারগুলো অ্যাড্রেস করেছে। এখন প্রশ্ন উঠেছে সংস্কারের, এবং সেই সংস্কার এবং জবাবদিহিতা ওতপ্রোতভাবে জড়িত বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনব। ধন্যবাদ। আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার পরে আপনাদের চ্যানেলে প্রথম আমার কথা বলার সুযোগ হচ্ছে, এই জন্য আপনাদের ধন্যবাদ। আসলে ১৫ বছরের অধিক সময় যে একটা সময়কাল বাংলাদেশ পার করেছে, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন ধরনের কিছু মডেল, স্টাইল, অ্যাপ্রোচ নিয়ে এসেছিল। আমরা একটা সময় একটা অভ্যস্ততা এসেছিলাম ৫ বছর কোনো এক দল বা তার পরবর্তী বছর অন্য কোনো দল ৫ বছরের জন্য। এটা একটা অভ্যস্ততা তৈরি হয়েছিল এবং আমরা জানতাম যে কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্মে যে ধরনের যে আনুষ্ঠানিকতাগুলো ছিল, সেখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে দেশের সব জায়গায় ছিল। পরবর্তীতে যখন আপনার একটা ইন্টারিম গভর্নমেন্ট ২০০৭-৮ মূলত ৭-৮ সেই সময় গেল, তারপরে আমরা ৯৬-তে যে আওয়ামী লীগ সরকারকে দেখেছি, তার সাথে কিন্তু অনেক পার্থক্য আমরা খেয়াল করেছি। সেই সময় যারা ক্ষমতায় এসছেন, যতদিন গেছে দুর্নীতি, স্বজনপ্রীতি অথবা স্বচ্ছতা, জবাবদিহিতাহীনতার যে জায়গাটা একদম পরিপূর্ণভাবে পেয়ে বসেছিল, সময়টা এমনভাবে যাচ্ছিল যে আমাদের সকলের কাছে যে এটা মেনে নেওয়াটাই স্বাভাবিকতা, এবং এর বাইরে যে কোনো কিছু হতে পারে এটাও আমরা চিন্তা করতে কিন্তু ভুলে গিয়েছিলাম। এবং সরকারি পক্ষ থেকে যে অনিয়মটাই নিয়ম হচ্ছিল, সরকারি পক্ষ থেকে দীর্ঘদিন যেটা জানান দেওয়া হচ্ছিল যে ২০৪১-এর পর্যন্ত তাদের অ্যাটলিস্ট অবস্থানের যে সময়কাল, এবং মানুষ কেন জানি ধরেই নিয়েছিল যে এর থেকে বের হওয়ার আর কোনো বা পরিত্রাণের কোনো উপায় নেই। রাজনৈতিক দলগুলো তাদের মতো চেষ্টা করেছে, কিন্তু আমরা দেখেছি যে তারা ওইভাবে মাঠকে গুছিয়ে আনতে পারেনি। যতই সেখানে আপনার
দমন পীড়ন নিপীড়ন এই জিনিসগুলো সহযোগী হিসেবে শাসক দল তারা চালিয়েছে, তারপরেও মাঠের রাজনীতিতে সেইভাবে আমরা আশা করছিলাম যে একটা মুক্তির পথ পাওয়া যায় কিনা, সেটা কিন্তু আমরা দেখতে পারিনি। সেখানেও দেশীয় এবং আন্তর্জাতিক অন্যান্য অনেক ফ্যাক্টর জড়িত ছিল, সেটা আমরা সবাই অবগত। এই যে আমরা জুলাই এবং আগস্ট মাসের প্রারম্ভিক পর্যায়ে যেই রেভলিউশনটা দেখলাম, এটা আসলে একদম ইউনিক, এবং আমরা এটারই ধারাবাহিকতায় পাকিস্তানের অবস্থা দেখছি। একই জিনিস ছাত্র শিক্ষক তারা মিলে ভারতে হচ্ছে, নেপালও ভাবছে এবং তারা এগিয়ে এসছে। টোটাল সাউথ এশিয়াতে কিন্তু এটা একটা ভিন্ন মাত্রা সম্পূর্ণভাবে নিয়ে এসছে। পথ নির্দেশ করছে বাংলাদেশ, এবং বাংলাদেশের মূলত ছাত্র, পরবর্তীতে জনতা। এই ছাত্র জনতার যে আন্দোলন, এটাকে আসলে ভিন্নভাবে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। এখন নতুন দেশ, নতুন সরকার, নতুন সব কিছু, আকাশচুম্বী আমাদের পরিকল্পনা অথবা আকাশচুম্বী আমাদের আশা। তা এই যতদিন তারা স্টে করবে সেই জায়গাটা এখনো পরিষ্কার যদিও হয়নি, কিন্তু মানুষের আমরা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ফোরামে বা আমরা সোশ্যাল মিডিয়ায় যে আশাবাদগুলো দেখছি, সেখান থেকে যে কতটা তাদের এটা ফুলফিল করা প্রয়োজন সম্ভব হবে, সেটা আসলে একটা চিন্তার বিষয়। কিন্তু এখানে প্রাথমিকভাবে আমি বলতে চাই যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটগুলোর হেড, বিভিন্ন প্রতিষ্ঠানের যে প্রধানগুলো রয়েছে, খুব দ্রুত এগুলি পরিবর্তন করা প্রয়োজন। অলরেডি তো আমরা দেখেছি যে কিন্তু বিভিন্ন এটা মেয়র, জনপ্রতিনিধি, কিছু জায়গায় আরো দ্রুততা প্রয়োজন রয়েছে। যেমন ধরেন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এখানে আমরা খুব মানে নিশ্চিন্ত বসে থাকার কোনো কারণ নেই যে এখানে পাল্টা কোনো ধরনের আবার ঘটনা ঘটবে না। আমরা জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে সেই বিষয়টা দেখেছি বা অন্যান্য জায়গাগুলো দেখেছি। তা ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে যে অবস্থাটা হচ্ছে, একদম একটা অরাজক পরিস্থিতি এখন চলছে। সেখানে আমাদের যিনি রেজিস্ট্রার তিনি পদত্যাগ করেছেন, মানে ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার, প্রভিসিরা রয়েছেন এখনো, কয়েকটা হলের প্রভোস্ট নেই, এবং যারা বিভাগের বিভিন্ন চেয়ারম্যান রয়েছেন বা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, বিভিন্ন কারণে তারাও ওইভাবে খুব নিষ্ক্রিয় বলা যায়, এবং খুব বেশি তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তা মূলত বিশ্ববিদ্যালয় এখন একটা নিষ্ক্রিয় পর্যায়ে রয়েছে। তাই শিক্ষার্থীদের তো একটা সময় পাঠে ফিরে যেতে হবে, এবং সেটা যত দ্রুত সম্ভব ততই কিন্তু আপনার এটা আইন শৃঙ্খলার জন্য ভালো। তো সেই জায়গায় কেন এত সময় ক্ষেপণ করছে, এই জায়গাটা আসলে খুব দ্রুত শুরু হওয়া প্রয়োজন। এবং আমরা জানি যে 40-এর উপর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভাইস চ্যান্সেলর নেই, এবং এই মুহূর্তে তো এই জায়গাগুলোতে দ্রুত কিছু সিদ্ধান্ত আসার প্রয়োজন রয়েছে। সেখানে আমরা চাইবো যে একজন প্রফেশনালিজম যার মধ্যে রয়েছে, এই ধরনের কাউকে যাতে দায়িত্বটা দেয়া হয়। অবশ্যই ব্যক্তিটি হতে হবে সৎ, এবং ব্যক্তিটি তার মধ্যে রুলস রেগুলেশনস মেনে চলার একটা প্রবণতা থাকা প্রয়োজন রয়েছে। কারণ আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বছরের পর বছর দেখি যে সবসময় নিয়ম ভাঙার একটা রাজনীতি, এবং এই নিয়মটা সবসময় ব্যক্তিকেন্দ্রিক। আমি যখন ধরেন আমার ব্যক্তিগত উদাহরণ দেওয়া ঠিক হচ্ছে কিনা জানি না, আমি যখন আমার সহযোগী অধ্যাপকের জন্য আমি আবেদন করেছি, আমার সহকর্মীরা যারা ছিলেন তাদের জন্য 2 বছর আমার আবেদনটা আটকে রাখা হয়েছে। তাদের ফুলফিল করেছে রিকোয়ারমেন্ট, তারপরে তারা আমার অ্যাপ্লিকেশন ছেড়েছে। মানে এই যে মানুষের শক্তি, কিন্তু সেখানে সব দিক থেকে ফুলফিল কিন্তু আমি বহু আগেই করেছি। তো আমার জীবন থেকে এই যে 2 বছর আমি প্রমোশনবিহীন রয়ে গেলাম, তো সেই অ্যাডমিনিস্ট্রেশনে কোনো রুলস রেগুলেশন আমি বহু জায়গায় যে কোনো সুরাহা পাইনি। এমনকি আমি মন্ত্রণালয় পর্যন্ত তখন গিয়েছি, তারাও তাদের জায়গাটা বলেছে না, আমাদেরও কিছু করার নেই, এটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এখতিয়ারের বিষয়। এখনো প্রচুর প্রমোশনের ফাইল পড়ে রয়েছে। আমার নিজের কথাই বলি যে আমার প্রমোশনের ফাইল 11 মাস পড়ে রয়েছে। এখানে এইগুলোর ভাইস চ্যান্সেলর কোনো এদিকে আপনার একদমই খেয়াল করেনি। আমরা রিক্রুটমেন্টগুলোর যদি জায়গায় দেখি, যেখানে প্রো ভাইস চ্যান্সেলর আরও প্রফেশনাল একজন প্রয়োজন রয়েছে, বিশেষ করে যাকে শিক্ষায় নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কারণ ওনার হাতেই কিন্তু প্রভাষক এবং এই সহকারী অধ্যাপকের নিয়োগটা হয়। সেখানে আমরা দেখেছি যে কি ধরনের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সম্পর্কের মতো বিভাগে মাত্র আপনার 3.56 নিয়ে, যেখানে অনেক যোগ্য প্রার্থী থাকার সত্ত্বেও 3.91কে বাদ দিয়ে আপনার 3.56 সেখানে যোগদান করানো হয়েছে, এবং শুধুমাত্র দলীয় কিছু ট্যাগ লাগিয়ে। তো এই যে কালচারটা, এটা তো একটা উদাহরণ দিচ্ছি, সর্বত্র এই ট্যাগ লাগিয়েই জামাত, শিবির অথবা বিএনপি দিস কাইন্ড অফ, যখন কাউকে কোনো ভালো ক্যান্ডিডেটকে ফেলা যাচ্ছে না, তখন এই ধরনের একটা ট্যাগ দিয়ে তাকে দূরে সরিয়ে রাখা হচ্ছে।
আমরা প্রশাসনে কি দেখেছি, এবং প্রশাসন পুলিশে এই যে দুর্দান্ত প্রতাপ, হ্যাঁ, আমি এই তাদের বিষয়গুলো নিয়ে যে আসবো, জরিপের বিষয়গুলো আমি বা আপনার কাছে তাদের আসবো, প্রশাসনের বিষয়ে দুর্দণ্ড যে প্রতাপ বলছিলেন এই আলোচনায় আসবো। আমরা একটু শুনে আসি। আমাদের সাথে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ জামাল হায়দার রয়েছেন। উনি বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনে একাত্মতা প্রকাশকারী একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। জামাল হায়দার, আপনাকে আমরা একটু বিশেষ কারণেও আরও যুক্ত করেছি। এই যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যারা আপনারা, তারা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করলেন, এটির শুরুটা কিভাবে এবং কিভাবে যুক্ত হলেন এই জায়গাতে? আমরা তো জানি সেনাবাহিনী প্রথম থেকেই আমরা জানি যে কোনো বাহিনী বেশ ডিসিপ্লিনড হয়, সেনাবাহিনীর ক্ষেত্রে সেটি আরও, এবং নিঃসন্দেহ আপনাদের ভিতরে সেই নিয়মাবর্তিতা বা সেই জিনিসটা রয়েছে। এরপরে এই আন্দোলনের কোন বিষয়গুলো আপনাদেরকে নাড়া দিল বা কখন আপনাদের কাছে মনে হলো এর যৌক্তিকতা, কিভাবে আপনারা এর সাথে যুক্ত হলেন, সেই বিষয়টা যদি একটু শুরু করেন। অনেক ধন্যবাদ। প্রথমেই বলি যে আমরা তো ওথ নেই একটা সবার সাথে। একটা সিম্পল ডিফারেন্স হচ্ছে আমাদের একটা ওথ থাকে যে আমি জীবন বিপন্ন করেও দেশের সার্বভৌমত্ব রক্ষা করব। তো সেটা হচ্ছে বেসিক থিং। আচ্ছা, তো তারপরে একটা ডিসিপ্লিন, একটা ম্যান্ডেট থাকে আমাদের, সেটা পালন করতে হয়। আচ্ছা, গত 15 বছর আমি যদি বলি, আমি তো প্রায় 21 বছর আগে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট এসেছিলাম, প্রিম্যাচিউর, তার মানে স্বেচ্ছা অকালীন অবসর। তো আমাদের জীবনটা একরকম ছিল, বা আমরা চাইলেই হয়তো সবার সাথে সব রকমের ভয়েস করার সুযোগ ছিল না, বা সেটা ডিসেন্টও মনে হতো না। বিকজ আমাদের জীবনটা শুরু হয় হচ্ছে প্রথমে জেন্টেলম্যান, তারপরে হচ্ছে ক্যাডেট, শিক্ষানবিশ, অফিসার, তারপরে আমরা কমিশন পাই। আচ্ছা, তো এটা আমাদের মজ্জাগত থাকে যে আমরা একটু ডিসিপ্লিন থাকা, কন্ট্রোভার্সির মধ্যে না যাওয়া, এটার মধ্যেই চলে আসতে হয়। একটা ব্যাচে বা কোর্সে খুব কম মানুষই দেখা যাবে এগেনস্ট, যেমন আমাদের এই ভয়েসটা আলাদা হতে শুরু করলো বিডিআর হত্যাকাণ্ড থেকে, আমি বলবো। তো আচ্ছা, যাই হোক, সরকার তো বিডিআর হত্যাকাণ্ডের পরে এক ধরনের কন্ট্রোল নিয়েছিল, বা মানুষের মনের যে ক্ষোভগুলো ছিল সেটা চাপা দেওয়া হচ্ছিল। তো এইভাবে চলছিল। আহ, আর এই বৈষম্য বিরোধীর যে আন্দোলন গত 15 বছর যেভাবে রান হয়ে গেছিল, এইটা আমাদের ছেলেরা করছিল। এটা শুরু হয় মিরপুর ডিওএইচএস থেকে। আমি বলবো প্রথম দেখা যায় মিরপুর ডিওএইচএস এ, যেদিন হল খালি করতে বলা হয়, বিইউপি এবং এমআইএসটির ছেলেরা হল খালি করে মিরপুর ডিওএইচএস এর গেটে আসে। তো একযোগে পুলিশ এবং ওখানের যে পান্ডা যারা ছিল, তারা একযোগে কিন্তু ওই মেয়ে ছেলে যেগুলো গেটে দাঁড়ানো ছিল তাদেরকে আক্রমণ করে বসে। এবং ছেলেরা সেই ব্যাগ ট্যাগ ফেলে দিয়ে ব্যাপকভাবে ছুটোছুটি করে বাসার, ডিএইচএস এর মধ্যে বিভিন্ন বাসায় আশ্রয় গ্রহণ করার চেষ্টা করে। তো সেটা কিন্তু পুরো মিরপুর কমিউনিটির চোখের সামনেই ঘটনাটা ঘটে, যার কারণে সেন্সিটাইজ হয়ে যায় মানুষজন, ব্যাপকভাবে সেন্সিটাইজ হয়ে যায়। ওই দিন তারিখটা আমার মনে হয় 19 বা 20 তারিখ। আর সেদিন আমার মনে আছে যে মিরপুর ডিওএইচএস এর মসজিদে এশার নামাজে প্রথমে এই অ্যাগনিটা ফেটে পড়ে, এশার নামাজের পরে। তারপরে ওখানে কিছু অফিসার বক্তব্য রাখেন, মিরপুর ডিওএইচএস পরিষদে চলে যান, এবং আসলে অ্যাগনিটা অন্য পর্যায়ে চলে যায়। যেটা ডিওএইচএস গুলো হচ্ছে চার্টার্ড ল্যান্ড, মানে ক্যান্টনমেন্টের চার্টার্ড ল্যান্ড, এখানে মিছিল মিটিং এই ধরনের জিনিস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কিন্তু এই ঘটনাটা ব্যাপকভাবে পুরো কমিউনিটিটাকে নাড়া দেয়, বিকজ ওনাদের নিজেদের ছেলেদের বন্ধুরা এবং নিজেদের ছেলেরাও এটাতে জড়িত। অবশ্যই এর আগে 18 তারিখে, খুব সম্ভবত 17 বা 18 তারিখে সাইদের মৃত্যুটা সবার সামনে হয়। এটা বাংলাদেশকে একটা, আমি বলবো যে আগুনের মতো স্পার্ক নিয়ে আসে। আর আরেকটা জিনিস হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে যদি বলি, এটা কিন্তু প্রথমেই যৌক্তিক হয়েছে। আরো অনেক আগে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে, একদম ক্লিয়ার, এটা তো চোখের দেখায় কেউ জোর করলে আর হচ্ছে না। কেউ চাইলেই জোর করে এটাকে মানে এটাকে বৈধ করে নিতে পারবে না। 54% কোটা সংরক্ষিত 1.5% মানুষের জন্য, আর 98.5% মানুষের জন্য মাত্র 46% কোটা। তো যৌক্তিকতার বিচারে এটা কোনো প্রবলেম ছিল না। অনলি থিং ইজ দ্যাট, যেটা যেভাবে ডিল করেছে সরকার, সেটা সারা দেশের নাগরিকের মতো মিলিটারি কমিউনিটিতে প্রথম আমরা দেখতে পাই মিরপুর ডিওএইচএস এ। এরপরে যেটা হয় যে এটা নিয়ে অনেক আলোচনা হতে থাকে, বিশেষ করে আমি যাদের সাথে যুক্ত হই, তখন দেখলাম যে সমমনা যারা
আম, বেশি এটা রিয়াকশন করছিল তাদের সাথে আমি যুক্ত হতে পারি। আমার মনে আছে যে 23 তারিখে প্রথম আমরা সিদ্ধান্ত নেই যে না, এটা নিয়ে একটা কিছু করা দরকার এবং ছাত্রদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। হুইসেল ব্লোয়ার হিসেবে আমরা যদি চিন্তা করি তাহলে আমি একটা নাম উল্লেখ করব, লেফটেন্যান্ট ফিরোজ ইফতেখার। তিনি প্রথম আমার মনে হয় মার্চ ফর জাস্টিস বলে একটা প্রোগ্রাম ছিল, সেখানে উপস্থিত হন। তো আমরা দেখতে পাই সেটা মিডিয়া প্রচুর অ্যাট্রাকশন হয়, ছাত্রদেরকে অনেক আমার মনে হয় যে উৎসাহ যোগায়। এবং এমনকি আমি দেখলাম পার্শ্ববর্তী দেশের মিডিয়াতেও বিশেষ করে ক্যাপশন দেয় যে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর ওরা এটার সাথে যুক্ত হয়েছে। তো এটা আমাদেরকে কিছুটা উৎসাহ দেয়। আমরা পরবর্তীতে রেগুলার ভিত্তিতে, নিয়মিত ভিত্তিতে আমরা এটা যাওয়ার চেষ্টা করি, কোথায় শহীদ মিনারে বা যেখানেই হচ্ছিল সেখানেই যাওয়ার চেষ্টা করি। তো এখানে আমি কয়েকজন অফিসারের নাম অনেক বেশি করে উল্লেখ করতে চাই, তারা এমনিতেই সমাজে অনেক গ্রহণযোগ্য। যেমন হচ্ছে কর্নেল আব্দুল হক, আপনারা জানেন হক কথা চ্যানেল একটা দেখেন, উনি এটার মধ্যে একজন নেতৃস্থানীয় এবং তাদের সাথেই যুক্ত থাকি এবং এই প্রোগ্রামগুলোতে আমরা জয়েন করি। আপনারা জানেন এরপরে আমাদের প্রাক্তন একজন সেনাপ্রধান, তার বক্তব্য, তার ইভেন্ট প্রোফাইলের ছবি চেঞ্জ করা, এগুলো মানুষকে কিন্তু যথেষ্ট সাপোর্ট দেয়। কারণ জিনিসটা ইতিমধ্যেই সবার কাছেই গ্রহণযোগ্য এবং কোনো বিচারের রায় দরকার নাই, মানুষের বিবেক দিয়েই মানুষ বুঝতে পারে ছাত্র আন্দোলনের এটা অত্যন্তভাবে বৈধ। আহ, এটা একটা বিশাল অবৈষম্যর দিকে বাংলাদেশ ছিল, সেখান থেকে ছাত্ররা এটা ইনিশিয়েটিভ নিয়েছে। আমরা শুধুমাত্র তাদেরকে উৎসাহ দেওয়ার জায়গাটা, একটা জিনিস নোটিস করতে চেয়েছিলাম যে ওদের ওইটার সাথে আমরা সহমর্মী, একাত্ম, এবং ওদেরকে যেভাবে মোরালি সাপোর্ট দেওয়া যায় সেভাবে আমরা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় সম্পৃক্ত হয়ে আমরা চেষ্টা করেছি। পরবর্তীতে দেখেছেন যে আমাদের রাওয়া থেকে 5 তারিখ সকালেই আমরা বেশ বড় একটা প্রসেশন, আমরা অনেক সম্মানিত জেনারেল ওনারাও ছিলেন, অনেক শ্রদ্ধেয় যে মিলিটারি কমিউনিটিতে কর্মকর্তা, ওনারা এটা কিন্তু একটা প্রসেশন করেছেন। এবং খুব সকালে যখন সবাই টিভিতে দেখছিল যে এরকম অস্বাভাবিক, আসলে এইভাবে তো হয় না, জি, তো এটা মানুষকে উৎসাহ দিয়েছে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ। যথেষ্টই। আমি আবারও আসবো আপনার কাছে, আমরা শুনে আসি। শেখ রবিউল আলম, শুনছিলেন আপনি একদিকে জনবিস্ফোরণের যে কথা, এর সাথে তো আপনারা প্রকাশ্যে নৈতিকভাবে যে সমর্থন সেগুলো ছিল, আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এখন যে অবস্থাটি ডক্টর সাবের আহমেদ চৌধুরী বলছিলেন যে এই যে সংস্কারের পথে আমরা যখন যাচ্ছি, যে কোটা সংস্কার থেকে এখন রাষ্ট্র সংস্কার, এই জায়গায় রন্ধ্রে রন্ধ্রে যে অবস্থা তৈরি হয়েছে, সেগুলো সংস্কারের ক্ষেত্রে যেই চ্যালেঞ্জগুলো, সেই সম্পর্কে আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ আপনাকে এবং প্রিয় দুই সহ আলোচক এবং যারা এই মুহূর্তে এটিএন বাংলার সাথে যুক্ত আছেন। আপনি শিরোনাম করেছেন জবাবদিহিতা। তো জবাবদিহিতার দায়িত্ব আছে, কর্তব্য আছে, মানে জবাবদিহিতা আছে। আর এই জবাবদিহিতার প্রত্যাশা মানুষের বেশি হচ্ছে সরকারের কাছে, রাজনৈতিক দলের কাছে এবং আমি যদি বলি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির কাছে। এগুলি যদি সঠিকভাবে জবাবদিহি থেকে রাষ্ট্র বিনির্মাণে অথবা রাষ্ট্র ব্যবস্থাপনায় ব্রত থাকে, তাহলে হচ্ছে আপনার মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়, মানুষের কল্যাণ নিশ্চিত হয়, মানুষের সমৃদ্ধি নিশ্চিত হয় এবং গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়। সেই লক্ষ্যে হচ্ছে যে এই যে প্রতিষ্ঠানগুলি, সেগুলি জবাবদিহি থাকা প্রয়োজন। এখন প্রশ্নটা হচ্ছে জবাবদিহি কিভাবে থাকবে? যখন এই প্রতিষ্ঠানগুলি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। গণতন্ত্রকে যদি আপনি একবার এক বাক্যে বলতে চান, সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনার সকল স্তরে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ। সে পথরুদ্ধ ছিল, অনির্বাচিতভাবে একটা সরকার ক্ষমতায় থেকেছে এবং থাকতে চেয়েছে। আন্দোলন সংগ্রাম তার বিরুদ্ধে চলছিল, ভোটাধিকার হরণের বিরুদ্ধে চলছে, গুম খুন আনথরা স্কিলিংয়ের বিরুদ্ধে আন্দোলন করেছি রাজনৈতিক দল হিসাবে আমরা, দুর্নীতির বিরুদ্ধে করেছি, অর্থ পাচারের বিরুদ্ধে করেছি, তাই তো, সুশাসনের জন্য করেছি, একটা কার্যকর পার্লামেন্টের জন্য করেছি এবং সর্বশেষে একটা ধরেন ন্যায্য দাবি, সবাই বলছে যে বৈষম্য কোঠা, যে বৈষম্য, তার বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনটা 18 হয়েছে, সে সময় ন্যায্যতা পেয়েছে, রাজনৈতিক দলগুলিও তার সাথে একত্রতা প্রকাশ করেছে, প্রতিবাদ প্রতিরোধ করেছে। সরকার তখন বাধ্য হয়েছিল একটা পরিপত্র জারি করতে, সরকার সেখান থেকে আবার ব্যাক করলো এবং সর্বশেষ কি হলো, এক দফার দাবিতে গেল। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, গণতন্ত্রের চেয়ে ন্যায্য দাবি কি আর আছে? ভোটাধিকারের চেয়ে ন্যায্য দাবি কি আর আছে? আছে? নাই। নিশ্চয়ই নাই।
রাষ্ট্র আপনার মালিকানার ব্যাপার, আপনার জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে আপনার অধিকারের ব্যাপার। তো এর চেয়ে বড় যৌক্তিক দাবি আর নাই। সেটা নিয়ে 15-17 বছর ধরে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করছি, সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছি। শিক্ষার্থীরা যখন আন্দোলন হয়েছে, অনেক শহীদ হয়েছে, গুম খুনের শিকার হয়েছি, আনঅথরাইজড কিলিং এর শিকার হয়েছি, ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যার শিকার হয়েছি, লাক্ষাধিকের উপরে মামলা, 50 লাখ লোক আসামি, এই যে আয়না ঘরের মতো পরিস্থিতি ফেস করতে হয়েছে, দিনের পর দিন রিমান্ড। আমি নিজে 200-র উপরে মামলা, আমি ধরেন 99 দিন রিমান্ডে থেকেছি, 9 বার গ্রেপ্তার হয়েছে এই সরকারের। 99 দিন আপনি রিমান্ডে? 9 বারে 99 দিন, সর্বশেষ বার ছিলাম 9.5 মাসের মতো। একবার না 6.5। হ্যাঁ, আমাকে র্যাব গ্রেপ্তার করলো, 7 দিন স্বীকারই করিনি আমি কোথায় আছি। এর মধ্যে 72 ঘন্টা আমাকে দাঁড়িয়ে রাখা হয়েছে এই র্যাব 3-তে। অথচ 24 আওয়ার্সের মধ্যে তো প্রডিউস করার কথা কোর্টে। ওইটা কোর্ট বাদ দেন, আর এদেশের কোর্ট ছিল না, এক ব্যক্তির শাসন ছিল, স্বেচ্ছাচারিতা, অত্যাচার, নিধন, নির্যাতনের সীমাহীন ছিল। এটা কোনো সভ্য দেশে কাম্য নয়। আপনি আয়নাঘরের কাহিনীগুলি দেখেন কিভাবে হয়েছে, রিমান্ডগুলিতে নিয়ে কিভাবে নির্দয়ভাবে পিটিয়েছে মানুষকে, গুম হয়ে গিয়েছে, হয়েছে তো। আচ্ছা, তার বিরুদ্ধে এইসব কারণে কিন্তু আমাদের ওই রাজনৈতিক যে আন্দোলনটা আমাদের ছিল সেটা কিন্তু অনিবার্য করেছে এই সরকারের পতনকে। যদিও পতনের নেতৃত্ব দিয়েছে দেশের ছাত্র সমাজ, জনতা, সব রাজনৈতিক দল, আবার ধরেন অবসরপ্রাপ্ত সীমা কর্মকর্তা তো আছেনই, আমি বলবো সব শ্রেণী পেশার মানুষ। তো এই যে একটা দানবীয় সরকারের পতন অনিবার্য করার ক্ষেত্রে রাজনৈতিক আন্দোলন রয়েছে, সংগ্রাম রয়েছে দীর্ঘদিনের, এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলের কর্মী বা নেতা হিসেবে বা দল হিসেবে আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছি, সর্বোচ্চটা ট্রাই করে, আমার রণভঙ্গ দেয়নি। এখন এই যে ধরেন পৃথিবীর নিকৃষ্টতম স্বৈরশাসনের পতন হলো, আমার জানা মতে এরকম নিকৃষ্ট স্বৈর শাসক পৃথিবীতে আছে কিনা। স্ট্যালিনও এত নিকৃষ্ট ছিল না, সুহার্তুও ছিল না, ধরেন হোসনে মোবারকও ছিল না, আইয়ুব তো আন্দোলনের মুখে নির্বাচনই করলো না, সরে গেল, ইয়াহিয়া কিন্তু আপনার ধরেন রণভঙ্গ দিয়েছে। কিন্তু যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য এই ধরনের নিধন এবং দমন পীড়ন, গণহত্যা এই সরকারি, শেখ হাসিনার সরকারই করেছেন, সেটার অবসান হয়েছে গণ আন্দোলনে, তাই তো। এখন একটা ইন্টারিম সরকার আছে, যেখানে আপনি বলছিলেন যে সংস্কারের ব্যাপারে মানুষের প্রত্যাশা বেশি, কিন্তু এটাও ঠিক যে জরাজীর্ণতা রাষ্ট্রে বিরাজ করছে, আপনি ইচ্ছা করলেই রাতারাতি এটা পারবেন, এর কিছু সীমাবদ্ধতাও আছে। আমার বিশ্বাস সরকারটা এগোচ্ছে যথেষ্টভাবে, কিন্তু আমাদের প্রত্যাশা যেহেতু বেশি, আমি আবারও বলছি অব্যবস্থাপনাতে যেহেতু বেশি, এবং ধরেন একটা জন আকাঙ্ক্ষা রয়েছে ব্যাপক হারে, যার ফলে আমরা চাচ্ছি যে দ্রুত সেই একটা সংস্কার সম্পন্ন করবে। মনে রাখা দরকার এই প্রশাসনিক সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সংস্কারগুলি তারা করতে পারবে, কিন্তু রাষ্ট্র বিনির্মাণের পরিপূর্ণ সংস্কার করবার জন্য কিন্তু নির্বাচিত সরকারের প্রয়োজন রয়েছে। কারণ যে সরকারটি আছে সে শাসন বিভাগের দায়িত্ব পালন করছে, রাইট, তার কিন্তু আইন বিভাগটা নাই, অর্থাৎ পার্লামেন্টটা কিন্তু তার নাই। তো শাসন বিভাগের কিন্তু আইন বিভাগের উপর নির্ভর করতে হয় বড় ধরনের কারেকশনের জন্য, সেটা সাংবিধানিক কারেকশন বলেন অথবা কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে বলেন, বা আইন প্রণয়ন আপনি ইনিশিয়েটিভ নিলেন তার বৈধতার ক্ষেত্রে বলেন, সেখানে একটা ল্যাকিংস আছে। যার ফলে রাষ্ট্র বিনির্মাণ যেটা আমরা আশা করছি সেটা তার একটা শুরু করতে পারবে, এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের জন্য জনগণের সরকার প্রতিষ্ঠিত করে জনরায়ের ভিত্তিতে তাদেরকে কিন্তু ওই ট্র্যাকটাতে পথে তুলে দিতে পারবে, এবং সেটাই প্রয়োজন। আমি গত পরশু ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শুনেছি, যারা কূটনীতিদের উদ্দেশ্যে তিনি দিলেন, সেখানে তিনি বলেছেন 5টি জায়গায় তিনি গুরুত্ব দিয়েছেন, যে এই 5টি জায়গায় তিনি ব্যাপক সংস্কার করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথ উন্মুক্ত করতে চান, তারপর জনগণের রায়ের ভিত্তিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য তিনি বদ্ধপরিকর। খুবই ঠিক আছে। এখন এটা ইন্টারিম সরকারের সীমাবদ্ধতা থাকে, পরিসর ছোট থাকে, আবার ধরেন তার মেয়াদকাল নিয়েও একটা ধ্রুমজাল থাকে। আমি ইন্টারিম সরকারের মেয়াদকাল বলতে যা দেখেছি সেটা 1 দিন থেকে 1 বছরের বেশি না। এখন আমার কাছে মনে হয়েছে সরকার যেভাবে এগোচ্ছে, সব রাজনৈতিক দল যেভাবে সমর্থন জানাচ্ছে, সব শ্রেণী পেশার মানুষের যেভাবে সমর্থন আছে, ছাত্ররা তাদের পাশে আছে, জনগণ তাদের পাশে আছে, তারা সফল হবে এবং বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে তারা একটা ধরেন রোড ম্যাপ না, শুধু একটা পথ নির্দেশনা তৈরি করে অন্য রাজনৈতিক দলকে আগামীতে যারা ক্ষমতায় আসবে সেটা তারা মানতে বাধ্য হয় এবং সেই পথে চলতে বাধ্য হয়, সেই রকমের একটা সংস্কার করে নিশ্চয়ই
আপনার রাষ্ট্র ব্যবস্থাপনা জনগণের প্রতিনিধির কাছে হস্তান্তর করতে হবে, কারণ জনগণের প্রতিনিধি ছাড়া কেউ দায়বদ্ধ থাকে না, আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি জবাবদিহিতা চান, দায়বদ্ধতা চান, তাহলে হতে হবে কি রাজনৈতিক দলগুলিকে ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের কাছে যেতে হবে, মেয়াদ শেষে আবার নির্বাচন হতে হবে, অবাধ নির্বাচন। কারণ আপনি যখন জনমুখী হবেন, জনরায়ের প্রয়োজন হবেন, জনকল্যাণ তখন আপনি চিন্তা করবেন এবং জনগণের কাছে তখন দায়বদ্ধ থাকার বা জবাবদিহিতা যেটি আমরা আজকে সেই প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখন একটা সরকার আছে, তাকে আমি আবারও বলছি সুযোগ দিতে হবে। এটা আমাদের সবার সরকার, আমাদের সবারই অর্জন, হ্যাঁ, আমাদের সবার প্রত্যাশা। নিশ্চয়ই এই দক্ষ যোগ্য যে ব্যক্তিগুলি আছেন তাদের স্বতন্ত্র বোধ রয়েছে, তাদের নিরপেক্ষতা আছে, তাদের দেশপ্রেম আছে, তারা স্বক্ষেত্রে কিন্তু অবদান রাখতে সক্ষম হয়েছে বিগত দিনে। নিশ্চয়ই তারা জাতিকে হতাশ করবে না। জি, আমি আসবো আবার আপনার কাছে। ডক্টর সাবির আহমেদ চৌধুরী, আপনি যে বিষয়টি বলছিলেন যে প্রশাসনের দুর্দণ্ড প্রতাপ আমরা দেখেছি, সেখানেই তো জবাবদিহিতার অভাব এবং সেটি একটা অভ্যস্ততায় পরিণত হয়েছিল, সেই বিষয়টি বলছিলেন। আসলে এখানে এই সরকারের সামনে তো বহু চ্যালেঞ্জের শেষ নেই। তবে খুব লং টার্ম, শর্ট টার্ম এবং ইমিডিয়েট যে জায়গাগুলোতে আমাদের বেশি চোখ পড়ছে বা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। এটাকে খুব দ্রুত ফিরিয়ে আনতে হবে এবং স্বল্পতম সময়ে। দ্বিতীয় জায়গা হচ্ছে আমাদের আর্থিক ব্যবস্থাপনার বা আর্থিক খাতের যে জায়গাটা রয়েছে সেটা খুব দ্রুত কাজ করা প্রয়োজন। আপনি শিক্ষার কথা বলছিলেন। এখানে শিক্ষা শিক্ষা তো রয়েছেই। তা শিক্ষার জায়গাটা তো লং টার্ম কিছু কারিকুলাম বা আদার্স অনেক চেঞ্জের বিষয় রয়েছে, কিন্তু ইমিডিয়েট এই দুটো জায়গায় আসলে কাজ না করতে পারলে খুব চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন তৈরি হবে। যেমন ল অ্যান্ড অর্ডারের জায়গাটা দেখেন যে পুলিশকে রিফর্ম, এটা লং টার্ম প্ল্যান, ওগুলো চলতে থাকবে। কিন্তু এই যে পুলিশের যে কনফিডেন্সটা নষ্ট হয়েছে, আপনি অনেক সময় প্রয়োজন লোকালয়ে পুলিশকে এই আর্মির প্রোটেকশন ছাড়া একাকী পাঠানো। আপনি এমন অবস্থা, আপনি যদি এখন ফোনও দেন, পুলিশ কিন্তু যে কোনো ব্যাপারে লোকালয়ে ঢুকছে না বা ঢুকবে না উইদাউট হ্যাভিং দ্য প্রোটেকশন অফ দ্য আর্মি। এখানে এই যে জনগণের সাথে তাদের মিথস্ক্রিয়াটা বাড়ানোর খুব প্রয়োজন রয়েছে এবং এই জায়গাগুলো কিন্তু পুলিশ প্রশাসনে যারা রয়েছে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, তাদের কিন্তু এখানে ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে কিছু ইমিডিয়েট কাজ করা প্রয়োজন। আমরা শুনেছি যে নাগরিক কমিটি করা হবে। এই নাগরিক কমিটিগুলোর ক্ষেত্রে দ্রুত করা, কারণ এখানে ওই অঞ্চলের মানুষ প্রতিনিধিত্ব করবে। তা যখন ওই অঞ্চলের মানুষের সাথে একটা মিঙ্গিনিং হয়ে যাবে, তারা কিন্তু আস্তে আস্তে কমিউনিটির বিভিন্ন জায়গায় সাহস পাবে যাওয়ার জন্য। সাবির আহমেদ চৌধুরী, এ পর্যায়ে একটি বিষয় একটু বলে নিই। আমরা কিন্তু এই অনুষ্ঠানেও, আপনি এর আগেও এসেছেন এবং তখন আমরা যখন পুলিশ নিয়ে কথা বলেছি, তখন আপনারা কিন্তু এটি উল্লেখ করেছেন যে পুলিশকে জনবান্ধব কিভাবে করা যায়। তখন বিট পুলিশিংয়ের কথা বলেছি, কমিউনিটি পুলিশিংয়ের কথা বলেছি, পুলিশের সাইকোলজিক্যাল যে রিফর্ম আমরা বলেছি যে অন্যান্য রিফর্মের পাশে তাদের মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন, বোধের জায়গায় পরিবর্তন, সেগুলো কি খালি কেতাবই থেকে গেছে বা আলোচনা? আসলে বিষয়টা কি দেখেন, এত চমৎকার একটা দেশে আমরা বসবাস করি এবং রাজনৈতিক সরকারগুলো যখন আসে এই জায়গাটা, তাদের কিন্তু আমরা খুব শক্তিশালী মনোভাব দেখি না। যেমন এই ধরনের কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং মডেল কিন্তু খুব চমৎকার আছে। এখন আপনি কমিউনিটি পুলিশিং এর সদস্য কাদের করছেন? যারা এলাকার টাউটবাটপার, যারা বিভিন্ন ভুইফোর নেতা রয়েছে, তাদের আপনি এগুলো সদস্য করেছেন। তা তারা কি করেছে? তারা এটা তাদের একটা খুব সম্মানের জায়গা দেখেছে এবং তাদের হাতিয়ার হিসেবে দেখেছে এবং তাদের উপর মনিটরিংটা অনেক কমিয়ে দিয়েছে পুলিশের। তা আপনি প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠানের মতো কাজ করতে দিতে হবে। একজন সাব ইন্সপেক্টরের সাথে আপনার পার্সোনাল ট্রাস্ট তৈরির চাইতে পুলিশ প্রতিষ্ঠান হিসেবে ইনস্টিটিউশনাল ট্রাস্টটা, যেটা রবার্ট ডিপুট নামে যে থিওরি, যে তোমার পার্সোনাল ট্রাস্ট প্রয়োজন নেই প্রতিষ্ঠানের প্রতি, ইনস্টিটিউশনাল ট্রাস্টটা গড়ে তোলো। যে পুলিশের কাছে গেলে, যেটা আমরা বলছি জনবান্ধব পুলিশ, আমি সেই একটা না একটা আমি বিহিত পাবই। এবং আপনি দেখেন যে এটা কত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, প্রতিদিন প্রতিনিয়ত আমরা টের পাচ্ছি। আমরা কিন্তু এইভাবে আগে ফিল করিনি যে পুলিশের প্রয়োজনীয়তা আমাদের জাতীয় জীবনে। আপনি সেখানে ট্রাফিক কন্ট্রোল থেকে যান বা এলাকায় যেই কাজগুলো হচ্ছে বিভিন্ন এলাকায়, আপনি লুণ্ঠন বলেন, চাঁদাবাজি বলেন, এগুলো কিন্তু শুরু হয়ে গেছে। এবং যেখানে দেখা যাচ্ছে যে যারা এখনো এই রেজিমের সাথে প্রো রেজিম যে ফোর্সগুলো রয়েছে, আমি বলবো যে তাদেরকে মাঠের খবরটা একটু ভালো করে নেওয়া এখনই প্রয়োজন। কারণ অলরেডি অনেক নেতাকর্মী কিন্তু তাদের ইমেজটাকে নষ্ট করছে, তারা নেমে গেছে বিভিন্ন ধরনের কাজে কর্মে এবং এগুলোর কিন্তু সেন্ট্রাল লেভেলে কোনো ইনফরমেশন যাচ্ছে না।
বা যাও অনেক সময় সুযোগ নেই, তারা কিন্তু ছোটোখাটো লুটপাট করছে, চাঁদাবাজি করছে, কিছু কিছু জায়গায় ছোটোখাটো ডাকাতির চেষ্টা করছে। তো এই যে সুযোগগুলো, পুলিশকে আপনি যত দ্রুত লোকালয়ে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, এটা কিন্তু আর্মির তো এটা মূল কাজ না, এবং দীর্ঘদিন তারা হয়তো থাকতে পারবে না। তা সেই ছাত্রদের তো ক্ষেত্রে নাই। নাই, ছাত্ররা স্বরাষ্ট্র তো কোনোভাবেই মন্ত্রণালয়ের কিন্তু এখানে একটা শক্ত অ্যাপ্রোচ এবং ভূমিকা নিয়ে এখানে কাজ করতে হবে। এখানে বিভিন্ন নতুন প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, বিভিন্ন প্রশিক্ষণ, এবং তাদেরকে পুলিশ কিন্তু খুব সহজে মানে আপনার এই রাজনৈতিক যে আপনার তাদের উপর চাপটা, সেটা কিন্তু এখন সে নিতে চাইবে না, কারণ তার মানসিকতা একটা পরিবর্তন এসছে। এছাড়া আপনি তাদের যেমন ধরেন ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে যারা মূলত কাজ করে বা বিসিএস অফিসার্স, তাদের মধ্যেও কিন্তু একটা বড় ধরনের দ্বন্দ্ব রয়েছে, সেটা বহু আগে থেকে। এখানেও কিন্তু আমরা দেখিনি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ভালো উদ্যোগ নিয়েছিল। আপনি যদি অর্থনৈতিক খাতটার কথা বলেন, ব্যাংকিং সেক্টরে হাজার হাজার কোটি টাকা মালিক নিয়ে গেছে। আমি অর্থনীতির বিষয়টা এ- আসবো আবার আপনার জি। কাছে। আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত জামাল হায়দার। মোহাম্মদ জামাল হায়দার, যে বিষয়টি জি, বলছিলাম আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ক্ষেত্রে, সেটিকে পুনরুদ্ধার বা একটি স্থিতিশীল অবস্থায় আনার ক্ষেত্রে আপনার আলোচনা শুনবো বা মন্তব্য। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মধ্যে আমাদের আসলে এই জুলাই রেভলিউশনের আমি ভাবছি যে রং এবং যে ফিলোসফি, সেটা কি সবাই আমরা ধরতে পারছি? সেই জিনিসটা আমরা অলরেডি যেটা হয়েছে যে আহ, একটা পরিপূর্ণ বাহিনী অলমোস্ট ইলিমিনেট হয়ে গেছে, তাই না, জনরোষে। তারপরে এটা রিগেইন করার চেষ্টা করছে, বাট আমার মনে হয় যে মনোবলের জায়গা থেকে, সাংগঠনিক জায়গা থেকে এখনো সে সিটিজেন সার্ভিস যেটা দেওয়ার উচিত, সেটাই দেওয়ার মতো করে এখনো দাঁড়ায় নাই। সো এটা দেখতে অনেক ভালো লাগছে না, বাট এখান থেকে আমাদের অবশ্যই মেসেজটা নেওয়া উচিত, অত্যন্ত স্ট্রং মেসেজ। আমি জুলাই রেভলিউশনে যদিও বলছি যে বৈষম্য বিরোধী, বাট এখানে অনেক আকাঙ্ক্ষা। এটা একটা ধাবমান বিপ্লব ছিল। ধাবমান এই জন্য যে আপনি কোটা দিয়ে শুরু করেছিলেন, আসলে কোটার সাথে তো সবার সম্পৃক্ততা ওইভাবে ছিল না, কিন্তু একটা পর্যায়ে ধাবিত হতে হতে মানুষের আকাঙ্ক্ষাটা কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে না, এইভাবে আর হবে না, মানে সর্বাত্মক ভাবে একটা পরিবর্তন চাচ্ছিল। এখন এই বিপ্লবের রং এবং দর্শনটা কি সবাই অনুধাবন করতে পারছে কিনা, সেটা আমি মানে আশ্বস্ত হতে চাই। কেননা আমরা এই 2 সপ্তাহ 2.5 সপ্তাহের মধ্যে আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের আকাঙ্ক্ষার বাইরের জিনিসগুলো উকি দিচ্ছে। আমরা যেমন যেটা চাইতাম না, যেটা দিয়ে নাগরিক সমাজ বিরক্ত হতো, সেগুলো কিন্তু উকি দিচ্ছে। এখন পুলিশ বাহিনী সেভাবে অ্যাক্টিভ নাই, এবং সেটা ভবিষ্যতে কিভাবে অপারেট করবে সেটা বোঝা যাচ্ছে না। প্রথমে তো পুলিশ দিয়ে সংগঠিত করতে হবে, আর্মি নিশ্চয়ই কোনো দেশেরই একটা সাস্টেনেবল সলিউশন না। আহ, সেই জন্য পুলিশকে সংগঠিত করা এখন প্রথম কাজ। যদিও আমি আনসার বাহিনী সম্পর্কে একটু সচেষ্ট হতে পারি, যে নেতৃত্ব পরিবর্তন এনেছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি, উনি আমার কোর্সমেট, এবং চমৎকার, আমি বলবো নেতৃত্বের গুণাবলীতে উনি চমৎকার। এই ইন্ট্রিম সময়ের জন্য আনসারে কিন্তু 2 রকমের আনসার, একটা হচ্ছে তাদের ব্যাটালিয়ান আনসার, আর এমনিতে তাদের রিজার্ভ লিস্টে কিন্তু অনেক আনসার থাকে, সেগুলোকে নিশ্চয়ই কাজে লাগাবেন। পুলিশ উঠে আসতে এবং আগের পর্যায়ে আসতে যথেষ্ট সময় লাগবে বলে আমি মনে করছি। মিলিটারি সাপোর্ট দেবে, কিন্তু আমি যে চিন্তা করি, আপনি মানে সাস্টেনেবলি জিনিসটাকে ধরতে চাইলে এটার কোনো বিকল্পই নাই, যে আপনাকে অবশ্যই রেজ করতে হবে হচ্ছে হার্ডকোর বাংলাদেশি নেতৃত্ব, হার্ডকোর বাংলাদেশি। এটা একটু বুঝার বিষয়, কারণ হচ্ছে আমরা অনেক একটা লম্বা সময় পলিটিসাইজ বা পোলারাইজড মানুষজন দেখতে পাই। অত্যন্ত দক্ষ যোগ্য মানুষগুলো তখন দেখা যাচ্ছে যে পোলারাইজড হতে পছন্দ করে বা হয়ে যায়। যেভাবে আমাদের হলে ঢোকার বা সিট পাওয়ার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রত্ব গ্রহণ করি, একইভাবে পোলারাইজড হয়। আমি যে থিমটা শেয়ার করতে চাই সবার সাথে, সেটা হচ্ছে হার্ড কোর বাংলাদেশি। এইটাই বাংলাদেশে মেরুদণ্ড হওয়া উচিত। একজন যে কোনো ধরনের কর্মকর্তা বা নেতৃত্ব, তিনি নিজের যোগ্যতায় এবং বাংলাদেশকেই সার্ভ করবেন, এই মানসিকতাটা, এটাই শ্রেষ্ঠ সময়।
আপনি যদি যে যে সাবজেক্ট নিয়ে শুরু করেছিলেন, বৈষম্য এবং জবাবদিহিতা, এই আকাঙ্ক্ষা কিন্তু আমাদের স্বাধীনতার আগেও ছিল, যদিও আমরা বেশিরভাগ ভাষা এগুলো দিয়ে কথা বলি, কিন্তু আসল আমাদের আকাঙ্ক্ষা ছিল কিন্তু বৈষম্য। বাট 52 বছর পরে এসে আমরা আবার স্বাধীন হচ্ছি সেই বৈষম্যের আকাঙ্ক্ষা নিয়ে, জবাবদিহিতার আকাঙ্ক্ষা নিয়ে। আমাদের ছোট ছোট কোমলমতি বলি আর উদীয়মান কৃষক যারা, তারা কিন্তু ভবিষ্যতে একটা বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ধারণ করছে। আমরা যারা নাকি দায়িত্বে থাকছে বা যারা রাষ্ট্রযন্ত্র পরিচালনা করছেন, তাদের মেন্টালের মানে মানসিক যে পার্থক্য, সেটাকে অবশ্যই মানে প্রথম গ্যাপটাকে পূরণ করতে হবে বলে আমি মনে হয়। রেভলিউশনের আমি বারবার বলবো যে সঠিক গন্ধ, তাৎপর্য এবং দর্শনটা সবাইকে ধরতে হবে। দেখেন, মিলিটারি বাদে আমি যদি বলি সিভিল প্রশাসন, তাহলে ইতিমধ্যেই এটা কিন্তু দখল বলবো আর পদায়ন হয়ে গেছে। তারা কিন্তু তাদের জায়গাগুলো সবাই অলমোস্ট নিয়ে নিয়েছে। কিছু কিছু হয়তো শিক্ষা প্রতিষ্ঠান বাকি, আদারওয়াইজ সবগুলোই পদায়ন হয়ে গেছে, আমি যতটুকু জানি। তো সেখানে অত্যন্ত যোগ্য, কিন্তু তারা পূর্ববর্তী শাসক দলের ছিল না, তারা কিন্তু হয়তো জায়গা পাচ্ছে না। তো আমি সেই জন্য বলবো এইটাই সময়, আমি ছাত্র যারা এই এই সমন্বয়ক বা যারা এই রেভলিউশনটাকে এগিয়ে নিয়ে আসছেন, তাদের মাথাতেও এটাই দিতে চাই। আমাদের পরবর্তী প্রজন্ম, যে অফিসারগুলো হবে, যে সৈনিকগুলো হবে, তারা শুধুমাত্র ওত নেবে যে আমি হার্ডকোর বাংলাদেশী হিসেবে দাঁড়াবো। দেশপ্রেম থাকবে তাদের মধ্যে, রাজনৈতিক দলের বাইরে থাকতে হবে, তাছাড়া আর আসলে উপায় নাই সাস্টেনেবলি। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করব আপনার কাছে। আসলে রাজনীতি সচেতন এক জিনিস, আর রাজনৈতিক কর্মী হয়ে যাওয়া আরেক জিনিস। হয়তো রাজনীতি সচেতন হতে পারে, কিন্তু যাতে রাজনৈতিক কোনো প্রভাব সে প্রভাবিত না হয় সেটি হয়তো বোঝাবার চেষ্টা করেছেন শেখ রবিউল আলম। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কথাটি এসেছে, মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথাটি। সেই জায়গায় পুলিশের যে অবস্থা, আমাদের তো প্রতিনিয়তই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হয়, কিন্তু এখন আমরা বেশ কিছু জায়গায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও দেখতে পাচ্ছি। সেই জায়গাতে আপনার কাছে মনে হয় কি না ছাত্ররা কিংবা সামরিক বাহিনী, সেটি তো পার্মানেন্ট সলিউশন না, সেই জায়গায় হয়তো একটা সলিউশনের প্রয়োজন হবে। রাজনৈতিক দল হিসেবে আপনাদের কাছেও মনে হয় কি না যে এই ধরনের এই ব্যাপারে কমিটি করা হোক বা দায়িত্ব পালন করার ক্ষেত্রে বা বিষয়গুলোকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা রয়েছে বা থাকবে? ধন্যবাদ আপনাকে। একটা হয় কি, একটা এমন সময় চলছে যে সব কিছু মানে কৃতিত্ব অন্য জায়গায় চলছে। রাজনৈতিক দলগুলি কি করছে, আমরা কি করছি আপনি বলেন? মানে সর্বক্ষণই তো আমাদের নেতা কর্মীরা যারা আছে, হ্যাঁ দুষ্কৃতকারী তো আছে, বাংলাদেশ কি দুষ্কৃতকারী মুক্ত ছিল? 4 দিন কোনো সরকার ছিল না, 8 থেকে 9 দিন কোনো থানায় অ্যাক্টিভ নেই, কোনো পুলিশি কার্যক্রম নেই, থানাগুলি তালা মারা, একজন সিপাই পর্যন্ত নেই। আমরা থানাগুলিতে শিফটিং প্রক্রিয়ায় লোক বসিয়ে থানাগুলি পাহারা দিয়েছি, জাতীয় স্থাপনাগুলি পাহারা দিয়েছি, জনগণের আপনার যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করেছি। ধরেন অরক্ষিত বাংলাদেশ, এইরকমের একটা পতনের পর দুষ্কৃতকারীরা ধরেন ওই যে কিশোর গ্যাং বলেন, ডাকাত বলেন, মানে যারা এই সমস্ত এই প্রক্রিয়ায় জীবন নির্বাহ করা যে একটা গোষ্ঠী রয়েছে বাংলাদেশে, বেপরোয়া হয়ে গেছে সবাই। তার মধ্যে দিয়ে আমরা রাজনৈতিক দলের নেতারা কিন্তু সর্বোচ্চটা চেষ্টা করেছি। হ্যাঁ বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, মানুষের কষ্ট হয়েছে, কিন্তু আমরা একটা বুঝতেও তো আমাদের এটা হবে যে এটা অরক্ষিত বাংলাদেশ, 18 কোটি মানুষ, সেখানে কি পরিস্থিতিটা হতে পারে। আপনি যদি ওই বিবেচনায় যান, আমি মনে করি অতি দ্রুত এখন তো শতভাগ প্রায় নিয়ন্ত্রিত হয়ে গিয়েছে। আপনি যদি মানে ওই জাতীয় স্থাপনা বলেন, মানুষের যানবাহন নিরাপত্তা মোটামুটিভাবে নিশ্চিত হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, ধর্ম উপাসনাগুলোই সেভ করা গিয়েছে। প্রথম দিনে কিছু থানা টানা পুড়িয়ে দিয়েছে, পরবর্তীতে সেগুলি কিন্তু হয়নি। 5 তারিখ আর 6 তারিখ তো কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছিল না, সম্ভব ছিল না, মানে কোটি জনতা নেমে গিয়েছে রাজপথে। তো এরকম একটা পরিস্থিতিতে রাজনৈতিক দল হিসেবে আমরা সর্বোচ্চটা করার চেষ্টা করছি। হ্যাঁ মানুষের প্রত্যাশা আমাদের কাছে অনেক বেশি। মানুষ মনে করছে একটা দানবীয় সরকারের পতন হয়েছে, একটা দুঃশাসনের অবসান হয়েছে। বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল বা অন্য দলগুলি দায়িত্বশীল রাজনৈতিক দল, তাদের কাছে প্রত্যাশাটা মানুষের অনেক ছিল যে না একেবারে কিছুই হবে না, সবকিছু তারা নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু এটা তো আপনাকে মনে রাখতে হবে যে রাজনৈতিক দলের কিছু সীমাবদ্ধতা আছে। তো সেই জায়গা থেকে আপনি যদি বলেন যে আমাদের কিছুটা ব্যর্থতা আছে,
আমরা উদারতার সাথে সেটা গ্রহণ করব, আরো ভালো করতে পারলে ভালো হতো, কারণ আমাদের তো দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে, জনগণের প্রতি কর্তব্য আছে, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি আমাদের অবহেলা ছিল না, আমরা সর্বোচ্চটা চেষ্টা করেছি নিঃসন্দেহে। এবং করেছি বিধায় আমার মনে হয় যে অল্প সময়ের এবং মধ্যে কিছু জায়গায় আপনারা ব্যবস্থাও নিয়েছেন আপনাদের নেতা কর্মীদের বিরুদ্ধে। যেখানে বিচ্যুতি ঘটেছে, যে ব্যর্থ হয়েছে, যেমন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক 2-1 জনকে আমরা সেখান থেকে সরিয়ে দিয়েছি, দায়িত্ব আমি স্কাইপিতে ছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ ছিল যে কোনো মূল্যে জনগণের মাল ইভেন আপনার আমার মনে জানমালের হয় আমি যদি নিরাপত্তা ভুল দিতে না হবে। করি চেয়ারপারসনের উপদেষ্টা পর্যন্ত একজন, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে আমরা যতটুকু সম্ভব, মানে আমি আমি বলছি বলেছি যে পদ পদবীর সর্বোচ্চটা ক্ষেত্রে। করেছি, সর্বোচ্চটা। আপনাকে এও বুঝতে হবে যে আওয়ামী লীগের শাসন বিভাগের সাথে জড়িত বডিটা হয়তো পরিবর্তন হয়েছে, তাই না? ক্যাবিনেটের ওখানে ওরা ভেঙে গিয়েছে, মেম্বার অফ পার্লামেন্টরা হিডেন হয়েছে, বাট আওয়ামী লীগের এই যে চাঁদাবাজ দুষ্কৃতকারী যারা, সেটা বাংলাদেশকে করে রেখেছিল একটা মানে দুর্নীতি বা অত্যাচার নির্যাতনের অভয়ারণ্য করে রেখেছিল, তারা তো সমাজ থেকে রাতারাতি পালিয়ে যায়নি, তারাও তো আছে। রাইট। তো এইগুলিকে ফেস অল্প সময়ের মধ্যে করার জন্য আমরা চেষ্টা করেছি। আমাদের সমস্যাটার জায়গায় একটা বলতে চাই, জি প্লিজ। সেটা আমাদের সমস্যাটা হচ্ছে যেটা গত 15 বছর হয়েছিল, সরকার, রাষ্ট্র, রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং দুর্বৃত্ত এক হয়ে গিয়েছিল। এখন পুলিশ তো রাষ্ট্র একটা ধরেন বাহিনী, তাদেরকে যদি স্বতন্ত্র রাখা যেত, অথবা বিভিন্ন এই যে রাজনৈতিক দল, সরকার, পুলিশ, এগুলি যদি ধরেন স্বতন্ত্রভাবে ফাংশন করতো, তাহলে নিশ্চয়ই আমাদের পুলিশের প্রতি যে প্রত্যাশাটা সেটা পূরণ করা সম্ভব ছিল। পুলিশ ব্যবহারই হয়েছে শুধুমাত্র আন্দোলন দমনে, বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা, তাদের বিরুদ্ধে অভিযোগ মানে আপনার চিহ্নিত করে চার্জশিট প্রদান করা, এছাড়া সমাজের আর কোনো দায়িত্ব তারা পালন করেনি। যার ফলে এই যে দলীয় বিবেচনা যখন পুলিশ আপনার ব্যবহার হয় একটা সরকার করে, সেই পুলিশ জনগণের পারপাস সার্ভ করতে পারে না, সেটাই আবার প্রমাণ হয়েছে। এবং তারা নির্দ্বিধায় জনগণের বুকে গুলি করে রক্তপাত ঘটিয়েছে, আপনার ধরেন গণহত্যা চালিয়েছে। এখন এই যে নৈতিক যে অবক্ষয় এবং ধরেন এই যে রেগুলেশনের পরে তাদের মধ্যে যে ভীতি, তাদের যে ব্যর্থতা, তাদের যে অনুশোচনা, এইগুলি তো জরাচীর্ণ অবস্থায় নিয়ে গেছে পুলিশকে। রিফর্মের প্রয়োজন আছে, কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে এটা সময়েরও প্রয়োজন আছে, অবশ্যই সময়েরও প্রয়োজন আছে। আমরা যেন ধৈর্যটা রাখি, আমরা যেন এই যে সরকার বা যে প্রক্রিয়া মানে এগোচ্ছে তাকে সমর্থন অব্যাহত রাখি, তাদেরকে সময় দেই, সহযোগিতা করি, জাতি হিসেবে ধৈর্য ধরি, নাগরিক হিসেবে তাদের দায়িত্ব কর্তব্য যেন পালন করি। শুধু রাজনৈতিক দলের উপর চাপালে হবে না, রাজনৈতিক দলের কবিতা মানে কর্তব্য আছে, তাদের গুরু দায়িত্ব আছে, কিন্তু জনগণেরও দায়িত্ব আছে। যে জনগণের দায়িত্বটা এবার জনগণ আন্দোলনে প্রমাণ করেছে, তারা অসাধ্যকে সাধ্য করেছে, অসম্ভবকে সম্ভব করেছে, ছাত্র জনতা, সব রাজনৈতিক দল, সব পেশার মানুষ। আমরা যদি এই জাতীয় স্বার্থে এরকমভাবে ঐক্যবদ্ধ থাকি, সজাগ থাকি, সচেষ্ট থাকি, ডেফিনেটলি অল্প দিনের মধ্যে আপনি নতুন বাংলাদেশ পাবেন। আওয়ামী মুক্ত হয়েছে, দুঃশাসন মুক্ত হয়েছে, বাংলাদেশ আপনার নতুনভাবে বিনির্মিত হবেই, এটা আমাদের দলের কমিটমেন্ট। আমরা যে 21 দফা দিয়েছিলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, সেটা সব মেরামতের জন্য সবকিছু স্পষ্ট বলা হচ্ছে। সাংবিধানিক সংস্কারটা কি হবে, এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, আমরা একটা ধরেন জোটগত সরকার করব, যদি মেজরিটিও বিএনপি পায় তারপর একটা জোটগত সরকার করব, সেটাও আমাদের বলা হয়েছে। পার্লামেন্টগুলি কিভাবে কার্যকর হবে সেটাও বলা হয়েছে, সিপারেশনের কথা বলা হয়েছে 3টি বিভাগকে। আমরা কিন্তু ব্যাপকভাবে মানে যে এই কমিটমেন্টগুলি করেছি, নিশ্চয়ই তাই বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বলছি যেহেতু জাতির সামনে সেটি আপনারা উপস্থাপন 17 বছর আগে আমরা ক্ষমতায় ছিলাম, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, 17 বছর তো কারেকশনেরও প্রয়োজন হয়েছে, তাই না? আমরা গায়ের জোরে ক্ষমতায় থাকতে চাইনি, আমরা সবসময় একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়েছি, এবারও চেয়েছি। এখন জনগণের গণতন্ত্র যদি হয়, ভোটের ভিত্তিতে যদি সরকার হয়, আর রাজনৈতিক দলগুলি যদি জনগণের দ্বারস্থ হয়, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ জনগণ হচ্ছে মূল আপনার শক্তি, তাই তো? সে জনগণকে উপেক্ষা করে, প্রত্যাশাকে উপেক্ষা করতে রাজনীতি করতে পারবে না। করতে গিয়ে তো আওয়ামী লীগ এখন একটা পরিত্যক্ত রাজনৈতিক, বিধ্বস্ত রাজনৈতিক দল, বিলুপ্ত প্রায় রাজনৈতিক দল। নিশ্চয়ই বিএনপি বিলুপ্ত প্রায় রাজনৈতিক দল হতে চাবে না। এটা থেকে আমাদেরও শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। ত্রুটি বিচ্যুতি অতীতে থাকলে নিশ্চয়ই আমরা সেটা সংশোধন করে নেব, তবে আমরা জনগণের রায়ের ভিত্তিতে, জনমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চাই, এটাই হচ্ছে আমাদের মোটো। ডক্টর সাবির আহমেদ চৌধুরী, আপনি অর্থনীতির বিষয়টি বলছিলেন, সেই বিষয়টা। অর্থনীতির বিষয়ের আগে একটু বলে নেই যে এইচএসসি পরীক্ষা, দেখেন সরকারের সামনে চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আপনি যদি অল্প চাপেই অনেকটা বলবো যে অনৈতিক দাবি বা যথার্থ না এই দাবিগুলো মেনে নেওয়া শুরু করেন, এটা কিন্তু আপনি আমাদের উপর চাপ বাড়াচ্ছেন।
এবং সামনে দেখবেন যে বিভিন্ন দাবি, যখন আমি দেখছি যে আমি অলরেডি দাবি দেওয়া অনেক চলে আসছে দুই ঘন্টা যদি আমি রাস্তায় হাঁটাহাঁটি করি এবং স্লোগান দেই, যদি এই ধরনের দাবি আসতে থাকে, ওরা যেই দাবিগুলো ছিল যে অনেকে হাসপাতালে আছে, সরকারের উচিত ছিল দেখা 6 মাস পরে পরীক্ষা নেই, কিন্তু পরীক্ষা তো একটা নেওয়া প্রয়োজন আছে। আপনি এইভাবে যে গ্রুপের সাবজেক্টগুলোতে সবাইকে অটো পাস দিয়ে দিলেন, এটা কি ইন্ডিকেট করছে? এটা ভালো কিছু ইন্ডিকেট করছে না। এবং আপনি অন্যান্য অনেক প্রতিষ্ঠানের উপর অহেতুক একটা চাপ তৈরি করছেন, এবং দেখবেন যে সামনের দিনে কি দাবিগুলো আসছে এবং সেগুলো আমাদের কতটা শক্ত হাতে আমরা পারি কিনা বা ভোগাবে আমাদের। আরেকটা জায়গা হচ্ছে এখানে দেখেন যে আমাদের 3টা ডিপার্টমেন্ট বিশেষ করে খুব ইমিডিয়েটলি কাজ করার যেখানে প্রয়োজন, পুলিশ, প্রশাসন এবং বিচার বিভাগ। যেটা আমরা আইন শৃঙ্খলার সাথে সংশ্লিষ্টতার কথা যদি বলি, আমরা এখনও কিন্তু 25টা জেলায় ডিসি পরিবর্তন হয়েছে। আর আমরা প্রশাসনে যে কুটা দেখছি, আমরা কুই বলবো, সেখানে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে বিশেষ করে প্রশাসন এবং পুলিশে অনেকেই কিন্তু আপনার নৈতিক গ্রাউন্ডে তারা তাদের ওএসডি হয়েছিল বা সাময়িক বরখাস্ত ছিল, অনেকে আবার ধরেন অন্যান্য আরও অনেক বিষয় ধরেন ইথিক্যাল বিষয় ছিল। একই ব্রেকেটে কিন্তু এখন সবাইকে প্রমোশন দিতে হচ্ছে, কারণ সেই যাচাই বাছাইয়ের এই চাপের মধ্যে সবাই, এবং তারা সবার আগে সোচ্চার, তাদেরটা আগে এনশিওরড হচ্ছে, তারপরে অন্যদের। অথচ তাদের হয়তো নৈতিক স্খলনের ব্যাপার অবশ্যই রয়েছে। একটু এই জায়গাগুলোতে দেখা প্রয়োজন ছিল যে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বোধহয় এই ব্যাপারটি অ্যাড্রেস করেছেন এবং বলেছেন যারা অন্যায়ভাবে হয়েছে তাদের বঞ্চিতের কাতারে। কিন্তু একবার প্রমোশনে যদি আপনি দিয়ে দেন, হচ্ছে তো প্রতিদিন যে জিনিসগুলো আসছে, পুলিশ প্রশাসনে একই অবস্থা। তো এই জায়গাগুলোতে একটু যত্নবান হওয়া আর একটু একটু প্রয়োজন ছিল। তবে অবশ্য পরিস্থিতি সেটা অ্যালাউ করে কিনা সেটা একটা বিষয়। বিচার বিভাগের ক্ষেত্রে খুব সুন্দর একটা উদ্যোগ আমরা দেখেছি যে সম্পদের যে হিসাবটা, এটা কিন্তু প্রত্যেক সরকারি কর্মকর্তা এবং কর্মচারীর জন্য এটা আমার মনে হয় বাধ্যতামূলক করা উচিত, যে সে এবং তার পরিবারের যারা রয়েছে, রাজনীতিবিদরা কেবল নির্বাচনের ক্ষেত্রেই হলফনামা এটা সবাইকে দিতে হবে। যে আমি বেতন পাচ্ছি, একজন কনস্টেবলের বাচ্চা কি করে ইংলিশ মিডিয়াম স্কুলের এত বেতন দিয়ে পড়েছে, এটা তো অবশ্যই প্রশ্নের উদ্রেক করে। আমরা দেখেছি যে ভূমি মন্ত্রণালয়ের আপনার একজন 3য় শ্রেণীর কর্মচারী বা 4র্থ শ্রেণীর, সে কি করে 5, 6, 700 কোটি টাকার। আর প্রধানমন্ত্রীর পিয়নের কথা তো উনি খুব চমৎকার ভাবে, কি কারণে এটা উনি উল্লেখ করলেন, এটা উনি ভালো বলতে পারবেন। এবং আমরা দেখলাম যে খুব চমৎকার ভাবে সে আবার চলেও গেল দেশ ছেড়ে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আর এখানে আপনার অর্থনীতির যে জায়গাটা আপনি দেখেন, যে আমাদের যে রেভলিউশনটা বলবো, এখানে ইরানিয়ান রেভলিউশনটা যদি আমরা একটু চিন্তা করি 1979, সেটাও কিন্তু আপনার এই ছাত্রদের দ্বারাই হয়েছিল। এবং আহমেদ নিজাদ, যিনি ওই সময় খুব বড় ধরনের একজন ছাত্র নেতা ছিলেন, পরবর্তী কিন্তু উনি দেশের প্রেসিডেন্ট হয়েছেন। এবং ওই সময় দেখেন যে কিছু জায়গায় যে সম্পর্কগুলো, আয়াতুল্লাহ খোমেনি কিন্তু পরবর্তী অংশে প্যারিসে, সে ফ্রান্সেই ওনার অবস্থান ছিল, এবং সেখান থেকে উনি পুরো আন্দোলনটাকে পরিচালনা করেছেন। তা শাহ গভর্নমেন্টের সেই যে বিশাল প্রায় 150 বছরের দুঃশাসন, সেই দুঃশাসন থেকে ইরানিয়ান রেভলিউশনের মাধ্যমে তারা কিন্তু দেখা গেল যে ইকোনমিক রেভলিউশনে আসলো, অ্যাগ্রেরিয়ান যে সোসাইটি সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করলো, এবং তারা বিশেষ করে যে জায়গাগুলোতে এসছে, যে তাদের অর্থনীতির জায়গাটা দেখেন, তারা প্রাইভেট, পাবলিক এবং আপনার যেটা কোঅপারেটিভটাকে মডেলটাকে কিন্তু খুব গুরুত্ব দিয়েছে। আমাদের দেশে কিন্তু সেই কুমিল্লা মডেল বা কুমিল্লা সমবায় সমিতি ছিল, কিন্তু তার পরবর্তীতে এই যে আমাদের একটা মন্ত্রণালয় রয়েছে, এই কোঅপারেটিভ আকারে তরুণ প্রজন্ম যারা আমাদের এখানে প্রায় 50 লক্ষ শিক্ষিত বেকার রয়েছে, এদের তো আপনি সবার চাকরির সংস্থান একবারে করতে পারবেন না। আপনাকে সরকারকে বিভিন্ন অর্থনৈতিক প্রকল্প দিয়ে এদেরকে এঙ্গেজ করতে হবে এবং এখনই কাজে লাগাতে হবে। সেটা যদি আপনি লাগাতে পারেন সেই প্রণোদনা দিয়ে, তাহলে কিন্তু দেশের এই জায়গাটায় একটা চিন্তা করার সুযোগ রয়েছে। এছাড়া আর একটু বলি, এই যে ব্যাংকিং খাতের যে বিষয়টা, একজন খুব বলবো যে যোগ্য মানুষ গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন, কিন্তু সাথে সাথে একটা বিষয় যে প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষের জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যদি বেশ কিছু ইসলামী ব্যাংকের কথা বলি, তাদেরকে কিন্তু আপনি কি করছেন, তাদের উপর খুব ড্রাস্টিক কিছু আপনি চেঞ্জ নিয়ে এসছেন। তা সেই ক্ষেত্রে এখানে কিন্তু হাজার হাজার পরিবার জড়িত। তাই এই ব্যাংকগুলো যেই রকম একটা অবস্থায় আছে,
3 মাস কি 4 মাস বোধহয় তাদেরকে কিছু কিছু সুযোগ দেয়া যেত কিনা, কারণ ব্যাংকের তারল্য সংকট একটা বিরাট পর্যায়ে রয়েছে, এটা বন্ধ হয়ে গেছে, ব্যাংকগুলোর ম্যানেজাররা খুব মারমুখী জায়গায় রয়েছে, কাস্টমারকে হ্যান্ডেল করতে পারছে না, এবং এখানে হতে পারে জব কাট না করে তাদের একটু বেতন কমিয়ে দেওয়া বা অর্থনৈতিক অন্য ধরনের সংস্কার করা, যাতে প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখা যায়। আর বাঁচিয়ে না রাখলে কিন্তু আপনি টাকাগুলো আদায় করতে পারবেন না। জি, তো সেই জায়গায় এই জায়গাগুলোতে একটু জোর দেওয়ার প্রয়োজন রয়েছে। অসংখ্য ধন্যবাদ। ডক্টর সাবির রহমান চৌধুরী, এক লাইনে একটি বিষয় বলবেন কিনা, আমাদের যেহেতু আজকের আলোচ্য বিষয় জবাবদিহিতা, এবং এই জবাবদিহিতার ক্ষেত্রে নির্বাচন একটি বড় বিষয়, কারণ যে কোনো রাজনৈতিক দল বা শাসক গোষ্ঠী তারা যদি সঠিক নির্বাচনের মাধ্যমে না আসে, তখনই এই জবাবদিহিতার অভাবটা সবচেয়ে প্রকট হয়। আমার প্রশ্ন হচ্ছে, আজকে আমরা জবাবদিহিতা নিয়ে আলোচনা করছি, নির্বাচন নিয়ে, কিন্তু এই শুরুটা তো অনেক আগে থেকেই বিভিন্ন জায়গায় দিনে দিনে এই অবস্থার তৈরি হয়েছে। শুরু থেকে রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের ভয়েস রেইজ করেছে বা তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছে, বিভিন্ন পেশাজীবীর পক্ষ থেকে বা সমাজের অপরাপর অংশ থেকে সেই ভয়েসটা কি সেভাবে এসেছে কিনা, যদি সম্মিলিতভাবে আসতো, আজকে কি এই জনবিস্ফোরণ এখন যেটি দেখতে পাচ্ছি তার প্রয়োজন বা তার অবস্থা এই পরিণতি হতো কিনা? এটা শত সহস্রবার এই জায়গাটা আমরা উল্লেখ করেছি, আমি সহ সমাজের অনেকে উল্লেখ করেছে, আজকে উনিও বলছেন। প্রতিষ্ঠানের কথা, খুব সুন্দর সুন্দর প্রতিষ্ঠান বানিয়েছেন আপনি, ইলেকশন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন। আপনি সিলেকশন প্রসেসটা কি রেখেছেন? সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, ক্যাবিনেট সেক্রেটারি, এইরকম 5-6 জন লোককে দিয়ে আপনি একটা সিলেকশন কমিটি করেন, দলীয় কয়েকটা লোককে বসিয়ে দেন, তারপরে যা হবার তাই হয়। আপনি সিলেকশন কমিটিতে যদি সিভিল সোসাইটি, বিরোধী দল সহ অন্যান্য যারা রয়েছে তাদের রিপ্রেজেন্টেশন নিশ্চিত না করেন, এখানে সদিচ্ছার অভাব। পৃথিবীর বহু দেশে তো মডেল রয়েছে, তাদের সামনে রয়েছে, কিন্তু করতে চায় কিনা সেটা। এখানে ইলেকশন কমিশনে আপনি যদি বেছে বেছে 5টা লোক নেন যারা জানেনই যে আপনার পারপাস সার্ভ করবে, তাহলে এই কমিশন থেকে আপনি হাজার হাজার কোটি টাকা ব্যয় করে পাচ্ছেনটা কি বা পাবে নাকি? এই জনগণের যে অর্থটা আপনি ব্যয় করছেন, মানবাধিকার কমিশন খুব শক্তিশালীভাবে কাজ করা প্রয়োজন, এবং ইউনাইটেড নেশনস। ডক্টর সাবির চৌধুরী, আমি এই বিষয়টি উল্লেখ করছি, আমি যেটি বলছি যে যেই অসঙ্গতির কথা আমরা বলছি, সমাজের অন্যান্য কমিউনিটি থেকে কি সেগুলোর ব্যাপারে সোচ্চার প্রতিবাদ এসেছে কিনা, না কেবলমাত্র রাজনীতিবিদরাই প্রতিবাদটা করেছে, আমি সেই কথাটি বলছি। শিক্ষক সমাজ বলি, আইনজীবী সমাজ বলি, কিংবা সাংবাদিক সমাজই বলি, কিংবা আরও অন্যান্য বিজনেস কমিউনিটি বলি, সবার পক্ষ থেকে যদি এই দাবিগুলো সেভাবে আসতো, তাহলে তো সরকারের আজকের যে বেপরোয়া আচরণের কথা বলছি বা যে অসঙ্গতি যে আকারে গেছে, সেটি কি সেভাবে যেতে পারতো কিনা? পরিবেশটা কি আপনার ছিল? আপনার চ্যানেলে কি সবাই সেভাবে, আজকে যেভাবে আমরা কথা বলছি এইভাবে কি কথা বলতে পারতাম? মানে সীমাবদ্ধতাটা সেখানেই। আমি যে সঠিকভাবে একটা কিছু রেইজ করে তারপর বাসা পর্যন্ত যেতে পারবো, সেই নিশ্চয়তাকে দেখতে পাচ্ছি। একেবারে পরিষ্কার বিষয়টি। যে মেজর অবসরপ্রাপ্ত জামাল হায়দার, আপনার কাছে শুনবো, আমরা শেষ করব অনুষ্ঠান, আপনার কনক্লুডিং রিমার্কস বা কিছু বলবার থাকে সার্বিক আলোচনায়। ওকে, আমি একটু কনজারভেটিভ হব এবং হার্ড লাইনে যাব একটা বিষয়ে, বিকজ আমরা অনেক রক্তস্নাত হয়ে প্রথমবার স্বাধীন হয়েছি, এইবার রক্তপাত কম হয়েছে, বাট আমি মনে করি স্পিরিট এবার বেশি আছে। আমার কাছে সবচেয়ে একজন মিলিটারি পার্সন হিসেবে আমি সবসময় ভাবি যে আমার সার্বভৌমত্বের বিষয়ে আমি চূড়ান্ত সেন্সিটিভ। এখন যত কিছু হয়েছে সবকিছুর গোড়া কিন্তু ওই জায়গায়। আমি যখন দেখি 14 সালে অন্য দেশের একজন এসে মানে আমাদেরকে ইলেকশনটা ম্যানেজ করে দিচ্ছেন, পরের বার হচ্ছে, তারপরে তখন তো সবকিছু বেপরোয়া হয়ে গেছে। সো আমি আর চান্স নেওয়ার মধ্যে নাই, একটা গণহত্যা হয়েছে এবং এটা তো চূড়ান্ত রূপ একটা ফ্যাসিস্টের, তো এইটা আর চলতে দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি বলেন জবাবদিহিতা, যদি বলেন বৈষম্য, সবকিছু ওয়ান্স ফর অল শেষ করে দেওয়া উচিত, এবং যে কোনো মূল্যে এই গণহত্যাটার রূঢ়তম কঠোরতম বিচারটা করা উচিত, যাতে, এবং আপনি জানাবো, আপনার মাধ্যমে জানাতে চাই যে এই লেখাটা আমি 16 তারিখে শুরু করেছি। 16 তারিখে ছাত্রলীগ মুক্ত, এটা 300 ফিটে গেলে দেখবেন যে ছাত্রলীগ মুক্ত ফ্রি, এটা আমি স্প্রে পেন দিয়ে লেখা শুরু করলাম। ইসিবিতেও যদি দেখেন ওখানে গণহত্যার ক্ষমা নাই, সকল ঘাতকের, আমি একটু রূঢ়ভাবেই লিখেছি, কল্লা চাই। কারণ হচ্ছে একটা সোনার বাংলাদেশ, আমি জন্মগ্রহণ করেছি একটা বন্দি শিবিরে। সো আমার ভিতরে মানে মানে সার্বভৌমত্বের চেতনাটা অনেক বেশি কাজ করে। যে কোনোভাবেই আমি চাই যে কোনোভাবেই এটা যেন রিপিট না হয়। দরকার হলে একটা সার্বভৌমত্ব কমিশন থাক, একটা মিনিস্ট্রির মতো, এবং
এটাকে কোনো সময় রিভার্ট যেন না হয়, রিভার্স না হয়। সো আমাদের সবাইকে প্রোটেক্টেড হওয়ার জন্যই এবার যেভাবে নেমে আসছে রাস্তায়, সেভাবে যার যার অবস্থান থেকে, যার যার অফিস থেকে সেই মানে আমি বলবো যে হার্ডকোর বাংলাদেশিজম ক্যারি করতে হবে। তাহলে আমাদের যে সন্তানেরা যেই সাফল্য এনে দিয়েছে, সেই সাফল্য ধারাবাহিকতায় তারা একটা সুন্দর বাংলাদেশ দেখবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। শেখ রবিউল আলম, আপনার কাছে শুনবো, বেশ কিছু প্রসঙ্গ এসেছে। মানে আমাদের সংবিধানে কিন্তু একমাত্র জনগণই সার্বভৌম। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে জনগণ তার মালিকানা এনজয় করবে। সহজ কথা, জনগণ হবে সবচেয়ে বড় প্রভাবক শক্তি এবং জনগণের কাছে সবাই দায়বদ্ধ থাকতে বাধ্য হবে। রাজনীতির নামে জরাজীর্ণতা চলবে না, দখল চলবে না, ক্ষমতা লোভিতা চলবে না। সেই জায়গাটাকে আমাদের রাজনৈতিক দলগুলির যারা কমিটেড আছে ভালো, আর ধরেন যারা কমিটেড নাই তারা তত কমিটেড হতে বাধ্য হয়। সেই পরিবেশটা খুবই দরকার, খুবই প্রয়োজন। উনি ভালো কথা বলছিলেন, ছাত্ররা যে কোনো সময় এখন ধরেন বৈষম্য বিরোধী ছাত্রদের নামে তো যে প্রেশারটা হচ্ছে তার কোনো কিছু তো কিছু কিছু তো অযৌক্তিকও হচ্ছে। ছাত্ররা পরীক্ষা দিতে চায় না, এটা তো ন্যায্য হতে পারে না। আবার ধরেন পরীক্ষায় আপনি পাসটা চাচ্ছেন, শিক্ষাটা তো চাইলেন না, আপনাকে পাস করিয়ে দেওয়া হলো, তো সেটাও তো বৈষম্য, সেটাও তো জাতির জন্য সুখকর নয়, তাই না? আমরা যদি একটা ধরেন একটা সমৃদ্ধ নেশন চাই না, ওনারা যে যুক্তিটা দেখিয়েছেন যে অনেক লোক মানে ছাত্রছাত্রী যে হতাহত মানে আহত আছে, হসপিটালে আছে, তাদেরকে রেখে আপনি কিভাবে পরীক্ষা? না, সেটার জন্য উনি বললেন সময় বাড়ানো করা আপনি যেত। 3-4 দিন সময় নিলে তো এই ডেটা না, বের করা 3-4 না, সম্ভব আপনি যে ধরেন 1 মাস কতজন সময় নেন। কতজন আছে। আপনি ধরেন 1 মাস সময় নেন। মানে আপনি বলছেন যথাযথ সার্ভে করে আগে তাদের বক্তব্যটা হ্যাঁ, দেখা উচিত ছিল। যে আচ্ছা, তোমরা এক সপ্তাহ ওয়েট করো, উই আর গিভিং ইউ দ্য ডিসিশন। যাই হোক, আপনি যদি এই ইন্টারিম সরকারটাকে কিন্তু মানে একটু শক্ত হতে হবে, দুর্বলতা দেখার কোনো সুযোগ নেই। প্রত্যাশাও অনেক তাদের প্রতি জাতির। এখন ধরেন আপনি এইভাবে যদি মানে বিচ্যুতি একবার হয় জাতি হিসাবে, কিন্তু আমরা কিন্তু একটু মানে পিকুলিয়ার ক্যারেক্টার আছে আমাদের। হ্যাঁ, আমরা কিন্তু নীতি নৈতিকতা কথাগুলি অনেক সুন্দর করে বলি, আমাদের স্বপ্নগুলি ভাবনাগুলি অনেক সমৃদ্ধ, হ্যাঁ, উন্নত দেশের চেয়েও সমৃদ্ধ, কিন্তু আমরা সেই জায়গায় অটুট থেকে নিজেকে নিবেদিত করতে চাই কম। আমাদের ওই জায়গাটা কিন্তু একটা ন্যাশনাল ইউনিটি খুব দরকার। এবং আমার বিশ্বাস যে সরকারটি গঠিত হয়েছে তারা খুব দৃঢ়তার সাথে, একটা বহুমুখী সংকট আছে, কিন্তু এটা বেশ কিছু চ্যালেঞ্জ আছে এবং সেটা করার জন্য খুব বেশি সময়ও তাদের নাই। কারণ খুব বেশি সময় তাদেরকে এই জরাজীর্ণ রাজনীতি, জরাজীর্ণ কূটনীতি, জরাজীর্ণ আধিপত্যবাদী শক্তি তাদেরকে কিন্তু বিচলিত করতে চাইবে। এই জন্য যত দৃঢ়তার সাথে, বিচক্ষণতার সাথে, সাম্যের সাথে, ন্যায্যতার সাথে অল্প সময় তাদের কাজগুলি করতে হবে। প্রয়োজনীয় সময় বাট মিনিমাম প্রয়োজনীয় সময় করতে হবে, করে কিন্তু জনগণের প্রতিনিধির কাছে বা জনগণ কর্তৃক নির্বাচিত সরকারের কাছে দিতে হবে। জনগণের কাছে কর্তৃক নির্বাচিত সরকার ছাড়া আপনি যেটা আমরা বলছি যে রাষ্ট্র বিনির্মাণ বলতে যেটা বোঝাচ্ছি, সেটা কিন্তু করা কঠিন, কারণ ইন্টারিম গভর্নমেন্টের কিছু সীমাবদ্ধতা থাকে। সেই জায়গায় আমি আশা করছি যে আমি আবারও আশাবাদী মানুষ। সার্বভৌমর ক্ষেত্রে উনি যেটা বললেন, আমাদের সাবেক অফিসার যেটা বললেন, আমরা মানে নেশন হিসেবে সেটাই চাই। আমরা জাতি হিসাবে আমাদের একটা গর্ব থাকবে, একটা স্বতন্ত্রতা থাকবে, সক্রিয়তা থাকবে। বাংলাদেশি আমরা আমাদের পরিচয়টা, আমাদের সমৃদ্ধতা আমাদের মতো করে হবে এবং সেখানে আমরা রাষ্ট্রের মালিকানা এনজয় করব, যে রাষ্ট্র আমাকে ধারণ করবে আর আমি যে রাষ্ট্রের জন্য নিবেদিত থাকব সমাজে, রাষ্ট্রের প্রত্যেকটা অংশে, সেই বাংলাদেশটাই। নিশ্চয়ই জাতি হতাশ হবে না। ছাত্র জনতা, রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেভাবে জেগে উঠেছে, যেভাবে সজাগ আছে, আগামীতে রাজনীতির নামে, রাষ্ট্র ব্যবস্থাপনার নামে কোনো গোষ্ঠী বা কোনো রাজনৈতিক দল প্রতারণা করে ক্ষমতায় থাকবে সেই সুযোগ জাতি দেবে না এবং রাজনৈতিক দলগুলো সে পথে যাবে না বলে আমার বিশ্বাস। অংশ নেওয়ার জন্য আমাদেরও সেই প্রত্যাশা। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।